গুনে গুনে 400 বছর অন্তত 400 রকম মাত্রা যোগ হয়েছে এই ঢাকাতে। ঢাকা একসময় বাকল্যান্ড বাগ ছিল, করোনেশন পার্ক ছিল, ফনিক্স পার্ক ছিল, বেলঝিল ছিল, লোহার পুল, কাঠের পুলও ছিল। নগরবাসী নানা উপলক্ষে আবার হাতির পালও দেখতে পেত। পিলখানা থেকে হাতির পুল সবই আজ যেন এক গল্পগুজব। এই গল্পগুলো আমরা শুনেছিলাম লোকমুখে। সেই গল্পগুলো যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে হারিয়ে না যায়, তাই তো বইয়ের পাতায় লিপিবদ্ধ করা হয়েছে। আর এজন্যই তো বিষয়ভিত্তিক বই কিংবা ইতিহাসের বইয়ের চাহিদা পাঠকদের কাছে সবসময় অনেক বেশি। সেই বইগুলো নিয়েই আজকে আমরা কথা বলবো। সেই সঙ্গে আমরা কথা বলবো আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে বই রয়েছে সেই বইগুলো নিয়েও। তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গরবের মেলার আয়োজনের। সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। আজকে গরবের মেলার 25তম দিন এবং মেলায় বেশ ধুলো বালি উড়াউড়ি করছে, যেমনটা আসলে অন্যান্য দিন করে। তো সেই জায়গা থেকে আজকেও আসলে তার ব্যতিক্রম নয়। এবং আরেকটু জানাতে চাই, মেলার যে ব্যবস্থাপনা নিয়ে প্রতি বছরই আসলে পাঠকদের বা দর্শক যারা আসেন তাদের কিছুটা হলেও কিন্তু অভিযোগ থাকে যে মেলায় পানি দেওয়া হচ্ছে না। সেইটি আসলে এবছরও বেশ লক্ষণীয় ছিল। তার বাইরে গিয়ে বলছিলাম যে 25তম দিন, এই 25তম দিনে নতুন বই এসেছে 101টি এবং এই নিয়ে মোট বইয়ের সংখ্যা হলো 2622টি। প্রতিদিনই নতুন নতুন যে বই আসছে সেই বইয়ের মধ্যে বিষয়ভিত্তিক বই রয়েছে, কবিতার বই রয়েছে, উপন্যাসের বই রয়েছে, আছে অনুবাদের বইও। সব পাঠকদেরই আসলে এক একদিন এক এক পাঠকের এক এক রকম চাহিদা থাকে। সে পাঠকদের সেই রকম চাহিদাই কিন্তু আসলে সেই চাপ সঙ্গে শেষের দিকে এসে আসলে পাঠকের সংখ্যা মনে হচ্ছে, বা সিরিয়াস পাঠক যারা রয়েছেন তাদের সংখ্যাটা কিন্তু মেলায় বেশ মনে হচ্ছে। এজন্যই মনে হচ্ছে কারণ যারা শেষ সময়ে এসে একদম বই কিনতে এসেছেন তারা কিন্তু চাইছেন যে ভিড়ভাট্টা এড়িয়ে নতুন যে বইগুলো এসেছে সেই বইগুলো মেলা থেকে কেনার জন্য। আর হাতে গুনে মাত্র 3 দিন রয়েছে, যদি না মেলার সময় বাড়ানো না হয় তাহলে কিন্তু এই পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে মেলা হবে এবং আর 26, 27, 28 অর্থাৎ 3 দিন মেলা চলবে। এবছর আসলে প্রতি বছরই পাঠক কিংবা প্রকাশক বা লেখকরা বাংলা একাডেমির কাছে দাবি করেন মেলাটা একটু বৃদ্ধি করার জন্য, এবং গত বছরও কিন্তু বাড়ানো হয়েছিল মেলার সময়। তবে এবছর আসলে সেটি আমলে নেবেন কিনা সেটি একটি প্রশ্ন, কারণ তারপর থেকে কিন্তু রমজান মাস শুরু হচ্ছে, মার্চ মাস থেকে, সেখানে একটি প্রশ্ন রয়েছে। তবে সরকারি ছুটির দিন 28 তারিখে শুক্রবার থাকবে, সেই দিন বেশ ভালো বেচাকেনা হবে বলে কিন্তু প্রকাশক যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। একই সঙ্গে যারা পাঠকরা রয়েছেন তারাও বলছেন বইয়ের চাহিদা আসলে একজন পাঠকের কাছেও যতদিন পর্যন্ত বইয়ের চাহিদা থাকবে ততদিন পর্যন্ত এই বইমেলার আয়োজন করা কিন্তু করতে হবে এবং এই বইমেলার আয়োজনে কিন্তু সার্থক হবে। একটা কথা বা সমালোচনা সবসময় কিন্তু বেশ কয়েক বছর ধরেই হয়ে থাকে যে বইমেলায় পাঠকের চাইতেও বেশি আসলে দর্শনার্থী, যারা দর্শনার্থী আসছেন তারা আসলে কতটুকু বই কিনছেন, বা পাঠক যারা তাদেরকে পাঠক হিসেবে কেন বলা হচ্ছে, বই কেনার সংখ্যার অনুযায়ী। তো সেই জায়গা থেকে পাঠক কারা, দর্শনার্থী কারা, এটি নিয়ে একটি আসলে বেশ সমালোচনা রয়েছে বা সমালোচনা হচ্ছে প্রতি বছরই। সেই বিষয়গুলো নিয়ে আমাদের সঙ্গে আজকে একজন অতিথি থাকবেন, লেখক, তার সঙ্গে আমরা কথা বলবো। তবে তার আগে গরবের মেলায় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে চাই, বিরতির পর ফিরে আসবো।
বিষয়ভিত্তিক যে বইগুলোর চাহিদা পাঠকদের কাছে সবসময় থাকে, তার মধ্যে একটি বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক বই, যে বইয়ের চাহিদা সবসময় সব বয়সের পাঠকের কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ। সেই মুক্তিযুদ্ধ বিষয়ক একটি লেখা বই নিয়ে আমরা আজকে কথা বলবো, এবং আমাদের সঙ্গে আছেন একজন মুক্তিযোদ্ধা ও লেখক মিজানুর রহমান খান বীর প্রতীক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের গরবের মেলার আয়োজনে। বলছিলাম, পাঠকদের কাছে সবসময় বিষয়ভিত্তিক বইয়ের একটা চাহিদা রয়েছে, এবং সেই বিষয়গুলোর মধ্যে মুক্তিযুদ্ধ একদমই শীর্ষে রয়েছে, এবং সব ধরনের সব বয়সী পাঠকের কাছেই কিন্তু এই বইগুলোর চাহিদা রয়েছে। আপনার বইটি সম্পর্কে একটু জানতে চাই। আমি এই বইটা লিখেছি মুক্তিযুদ্ধে আমার যে ভূমিকা, আমি যা যা দেখেছি, আমি যা করেছি, সেই বিষয়গুলো আমি এখানে লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আমার উদ্দেশ্য একটা, সেটা হলো প্রজন্ম যেন জানতে পারে মুক্তিযুদ্ধটা কেমন ছিল, মুক্তিযুদ্ধটা কিভাবে শুরু হলো, কিভাবে শেষ হলো, তারপর মুক্তিযোদ্ধাদের পরিণতি কী হলো। পরিণতি আমি হয়তো সেভাবে তুলে ধরতে পারি নাই, তো আমি চেষ্টা করেছি, আমি বলার চেষ্টা করেছি যে মুক্তিযুদ্ধকে আপনারা জানুন, প্রজন্মের যারা আছেন তারা মুক্তিযুদ্ধকে জানুন। মুক্তিযোদ্ধারা শেষ হয়ে গেছে। প্রায়শই একটা প্রশ্ন আমাদের সামনে আসে, সেটা হলো ভুয়া মুক্তিযোদ্ধা, সঠিক মুক্তিযোদ্ধা। দ্যাটস নট মাই হেডেক। মুক্তিযোদ্ধা ইজ মুক্তিযোদ্ধা। যারা ভুয়া হবে তারা ঝরে যাবে, কিন্তু মুক্তিযুদ্ধ কখনো ঝরে যাবে না। মুক্তিযুদ্ধ আমাদের জাতির জন্য একটা সেরা অর্জন, যার মাধ্যমে আমরা একটা দেশ পেয়েছি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা আন্দোলন করতে পারছি, আমরা উন্নয়ন করতে পারছি, আমরা ব্যবসা করতে পারছি, আমরা বই। জানতে চাই যে এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক লেখালেখি, আপনারা যারা মুক্তিযোদ্ধারা এখনো পর্যন্ত আমাদের মাঝে আছেন, তারা লেখালেখি চালিয়ে যাচ্ছেন, আপনাদের লেখালেখির মধ্য দিয়ে কিন্তু আমরা মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস সেটি জানতে পারছি। কিন্তু আমরা বিগত সময়ে কিন্তু অনেক দেখেছি যে আসলে মুক্তিযুদ্ধকে একটি গোষ্ঠী নিজের বলে দাবি করছে, কিছু মানুষ নিজেদের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছে। এই বিষয়গুলোকে আসলে আপনারা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করছেন, যেটি আসলে তরুণ প্রজন্ম যেন সেই বা অন্যের কথায় আসলে যেন বিভ্রান্ত না হয়। আমার একটু মূল উদ্দেশ্য কিন্তু এটাই। আমি টিভি খুলে দেখি আর একজন আমার যুদ্ধের কাহিনী বর্ণনা করছে, যেখানে আমার অনুপস্থিত, আমার উপস্থিতি নাই সেখানে। একটা সাধারণ উদাহরণ দিই, আমার সেক্টর কমান্ডার কর্নেল তাহের যেদিন উন্ডেড হলেন, আমি তাকে যুদ্ধক্ষেত্র থেকে উঠায় নিয়ে আসছি। আমি টিভিতে দেখতেছি তার ভাইরা তারা দাবি করছে যে তারা তাকে পানি খাওয়াইছে, তাকে উঠায় নিয়ে আসছে। এইটা নিয়ে আমাদের করুণা করা ছাড়া কিছু করার নেই। কাজে সত্য ঘটনাগুলো প্রজন্ম জানুক, এটি হলো আমার মুক্তিযুদ্ধে লেখার উদ্দেশ্য। এবং অনেক সব প্রাণ খুব গুরুত্বপূর্ণ, সব প্রাণী আমাদের কাছে মূল্যবান, কিন্তু মুক্তিযুদ্ধে একটা বিদেশি সৈনিকদের সঙ্গে আমাদের যুদ্ধ করা, এটা মানে কল্পনা করা একটা প্রজন্মের জন্য কঠিন ব্যাপার। আমি চাচ্ছি যে প্রজন্ম মুক্তিযুদ্ধের উপরে বইগুলো লেখুক, বিশেষ করে মুক্তিযুদ্ধের যোদ্ধাদের লেখা মুক্তিযুদ্ধের বই। কারণ অন্যান্য লেখক যারা মুক্তিযুদ্ধের বই লিখছেন, আমি তাদের নাম উল্লেখ করতে চাচ্ছি না, সেখানে অনেক কিছু প্রতিক্রিয়াশীল আছে, অনেক কিছু বানিয়ে বলার আছে। আপনি একটা কথা বললেন, চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, যারা মুক্তিযুদ্ধ ছিল না তারা বুঝতে পারবে না যে মুক্তিযুদ্ধের চেতনাটা কি নিয়ে আমরা যুদ্ধ করেছি, কেন আমরা যুদ্ধ করেছি, কাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদের উদ্দেশ্য কি ছিল, সেটা তো প্রতিফলিত হয় নাই। আজও আমরা মুক্তিযুদ্ধকে খুঁজে ফিরছি, যে মুক্তিযুদ্ধে পর আমরা যে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা আমরা কতটুকু ভোগ করছি। আপনার কাছে একটু জানতে চাই যে নতুন প্রজন্মের উদ্দেশ্যে আপনি যে বইটি লিখেছেন, আপনার কাছে আসলে কি মনে হয়? নতুন প্রজন্মের অনেকের সাথেই তো আপনি মিশেছেন, আপনার পরিবারেও নিশ্চয়ই নতুন প্রজন্মের সদস্যরা রয়েছে। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে কতটা ধারণ করতে পেরেছে, আমরাই বা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস কতটুকু পৌঁছে দিতে পেরেছি? না, এটা আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমার এই বইটার এটা চতুর্থ এবং পরিবর্ধিত সংস্করণ, অর্থাৎ
2020 সাল থেকে আমার এই বইটা পাঠক পড়ছেন। এটা প্রমাণ করে যে প্রজন্ম কিন্তু আমার বইটাকে গ্রহণ করেছে। আমার 4th এডিশন এবং উইথ এটাকে কি বলবো কারেকশন, হ্যাঁ এটা বলা যায়। তো আমার এই বইটার সঙ্গে সংশ্লিষ্ট যারা সবাই কিন্তু প্রজন্মের, কাজে প্রজন্ম মুক্তিযুদ্ধকে অবশ্যই ধারণ করে, তা না হলে আজকে আমরা এই পর্যন্ত চলে আসতে পারতাম না। আজকে আপনারা প্রজন্মের, আপনারা যারা এই যে প্রয়োজন মনে করছেন যে একজন মুক্তিযোদ্ধার যে বই লিখেছে সেই সম্পর্কে আপনারা জানার জন্য, আপনি কল্পনা করতে পারবেন না যে আমার এই বইটাতে এমন কিছু জিনিস আছে যে এই অবস্থায় আমরা কেন যুদ্ধ করেছিলাম, আমাদের যুদ্ধটা কেন ছিল, আর এই যে আপনি গত বেশ কিছু বছর যেভাবে প্রচার প্রচারণা চালানো হয়েছে, আপনি খোঁজ করে দেখেন তাদের অবদান কোথায়। এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে এটি আমি বলছিলাম যে আমরা দেখছি বেশ কয়েক বছরে মুক্তিযুদ্ধ একটি গোষ্ঠীর হয়ে গেছে, একটি দলের হয়ে গেছে, কিছু ব্যক্তিগত মানুষের হয়ে গেছে যারা সেই মুক্তিযুদ্ধের চেতনায় বিক্রি করেছে শুধু। সেটি আসলে তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাসটুকু পৌঁছে দিতে পারেনি হয়তো। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে গৌরবের মেলার আয়োজন। আপনাকেও ধন্যবাদ। প্রজন্মকে আহ্বান জানাবো, তোমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানো, মুক্তিযুদ্ধকে পড়াশোনা করো, তোমরা গবেষণা করো, তোমরা লেখো, নিজেরা লেখো। তোমরা মুক্তিযুদ্ধ কেমন শুনেছো, তোমরা নিশ্চয়ই, তোমরা তা দেখো নেই, তোমার শুনতে হবে, পড়তে হবে, জানতে হবে। সবাইকে ধন্যবাদ। গৌরবের মেলার আয়োজনে ছিলাম আমরা। আসলে একটি ইতিহাস কখনোই মুছে যায় না, কিংবা কেউ চাইলেও মুছে দিতে পারে না। আপনি যদি সেই ইতিহাস জানতে চান তাহলে আসলে অনেকভাবে, আপনার যদি জানার আগ্রহ থাকে, আপনি অনেকভাবে অনেক মাধ্যমে কিন্তু সেই ইতিহাস জানতে পারবেন। সেই বিষয়গুলো নিয়ে আরও একটু কথা বলবো, পাঠকদের কাছ থেকেও আমরা কথা শুনবো। তবে তার আগে আরেকটা ছোট্ট বিরতি নিতে চাই গৌরবের মেলায়। প্রকৃত ইতিহাস কেউ চাইলেও কখনো মুছে ফেলতে পারে না ইতিহাসের পাতা থেকে। কেউ যদি জানতে চায়, কারো যদি জানার আগ্রহ থাকে, সে ঠিকই সত্যিকারের ইতিহাস খুঁজে নিতে পারবে। যেমনি 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ, আমাদের এই আজকের বাংলাদেশ, আমাদের আজকের এই স্বাধীনতা, সেই ইতিহাসকে কখনো আসলে ভুলবার একদমই না। সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। একটু পাঠকদের সঙ্গেও কথা বলতে চাই। আপু, একটু কথা বলতে চাই, বিষয়ভিত্তিক যে বইগুলো রয়েছে সেই বইগুলোর চাহিদা তো সবসময় পাঠকদের কাছে অনেক বেশি থাকে। সেই জায়গা থেকে মুক্তিযুদ্ধের বইয়ের প্রতিও চাহিদা মানুষের সব সময়, কারণ এক এক বইয়ে এক এক লেখকের দৃষ্টিভঙ্গি থেকে লেখা, যারা মুক্তিযোদ্ধা প্রকৃতপক্ষে তারা এক রকমের লিখেছে। আপনার কাছে আসলে মুক্তিযুদ্ধ বিষয়ক বইগুলো কি ধরনের দৃষ্টিভঙ্গিতে আপনি দেখেন, কিংবা কি রকম পথ দেখায় তরুণ প্রজন্মকে নতুন করে বাংলাদেশ নিয়ে বিনির্মাণে কিংবা নতুন করে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা করতে? ধন্যবাদ এখন টিভিকে। আমার কাছে মনে হয় আপু, একটা সময় পর্যন্ত আমরা যেভাবে মুক্তিযুদ্ধকে দেখেছি সেটা একপাক্ষিক ছিল একরকম, কিন্তু এখন নতুন বাংলাদেশের নতুন প্রজন্মে যেই মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো আমরা জানতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু অনেক অজানা তথ্য বেরিয়ে আসছে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, যেটা আমরা আগে পড়তে পারিনি বা সত্যটা জানতে পারিনি, এই সত্যগুলো সামনে আসছে। আর তাছাড়া আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন করে আবার সাহস করতে পেরেছে, যে বাক স্বাধীনতা পাওয়ার যে বিষয়টা। এই ধন্যবাদ আপনাকে। আরেকটু একজন আপু আছে, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা বলছিলাম আসলে যে নতুন প্রজন্ম কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ সেটি তারা ধারণ করেছে। হ্যাঁ, সঠিক ইতিহাস যেন না পৌঁছয় সেজন্য কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সেই জায়গা থেকে বের হয়েও যার জানার আগ্রহ ছিল তারা জানার চেষ্টা করেছেন। এই পুরো বিষয়টি আপনি আসলে কিভাবে দেখেন, এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক বইগুলো আসলে নতুন প্রজন্মকে কিভাবে পথ দেখায় বলে আপনি? ধন্যবাদ আপনাকে। আপনি একটু আগে যার সাথে কথা বলছিলেন, আমি ওনার মা হই। তো আমরা দুজনেই আসি, প্রায় এসেছি এখানে। তো সত্যি কথা বলতে কি, ইতিহাস তো আসলে মুছে ফেলা যায় না, কিছু ইতিহাস তো রেখে দিতেই হয়। ইতিহাস থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখি।
আমার কাছে যেটা মনে হয় যে ইতিহাসের উপর ভিত্তি করে অনেকটা ভিত্তি করে আমাদের সামনে দিকে এগিয়ে চলা উচিত। ধন্যবাদ আপনাকে। একটু ছোট্ট করে স্টলে থাকা একজন বিক্রয় কর্মীর সাথে কথা বলতে চাই। মেলাতে একদমই শেষের দিকে বেচাকেনা কেমন হয়েছে? বেচাকেনা আমাদের বেচাকেনা বলতে এবার কম, তুলনামূলক কম। আগের বইমেলায় আমরা যা দেখছি বা পূর্বের যত বইমেলা আছে সব থেকে কম এবারের বইমেলায়। করোনার সময় তো আমরা শুনেছিলাম সব থেকে খারাপ ব্যবসা হয়েছে, এবার কি আসলে সেই করোনার সময়কালীন সময় থেকেও আসলে খারাপ হয়েছে? করোনার সময় ওটা তো একটা হচ্ছে বৈশ্বিক মহামারী, মহামারীতে বেচাকেনা কম, মানুষ কম বের হয়েছে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের এখানে হচ্ছে এবছর মানুষ হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়ার সাথে বেশি মানে সম্পৃক্ত। এখন সবাই ফেসবুক, ইউটিউব এসব নিয়ে ব্যস্ত, ওই আসে ছবি তোলে, এটাই সবাই চায়। আমাদের এখানে বই আমরা যেভাবে বিক্রি করি সেভাবে আসলে বিক্রি হচ্ছে না, বইয়ের চাহিদাও কম, পাঠকের আনাগোনাও কম। হ্যাঁ, আগ্রহ। ধন্যবাদ আপনাকে। আসলে পাঠকের আগ্রহ বইয়ের প্রতি অনেকটা কম, অনেকে এসে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য সুন্দর সুন্দর করে ছবি তুলে চলে যাচ্ছেন, এমনটা আসলে স্টলে থাকা বিক্রয় কর্মী বলছিলেন। তবে বইয়ের প্রতি কিছুটা হলেও মানুষের ভালোবাসা নিশ্চয়ই আসছে, বা এত এত দর্শনার্থী ভিড়ে একজন না একজন পাঠক তো আছেন যে বইকে ভালোবেসেই এই বইমেলা এসেছেন। তাদের জন্যই কিন্তু আসলে এই অমর একুশে বইমেলা সার্থক বা সার্থকতা অর্জন করে। সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিনই আসলে গরমের মেলায় কথা বলি। আর কয়েকদিন রয়েছে এই যে 2025-এর বইমেলা, শেষ দিন কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকেই জানানো হবে যে কত কোটি টাকার বই বিক্রি হলো, এবং তারপরে কিন্তু ব্যবসায়িক যে হিসেব নিকেশ সেটি আসলে করা যাবে যে এবছরের অমর একুশে বইমেলা ব্যবসায়িক দিক থেকে কি লাভবান হয়েছে কিনা, বা কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, কিংবা বিগত কয়েক বছরের তুলনায় আসলে বেচাকেনা খারাপ হয়েছে কিনা, সেই প্রত্যেকটি বিষয় আজকের গরমের মেলা আমরা এখানেই শেষ করব। আর আগামীকাল ঠিক একই সময় গরমের মেলার আয়োজন নিয়ে এখন টেলিভিশনের পর্দায় আবারও হাজির হব।